আমরা ভারতকে যে দিয়েছি সেটা ভারত সারা জীবন মনে রাখবে। ভারতকে যা দিয়েছি তা তারা সারা জীবন মনে রাখবে। ক্ষমতায় থাকাকালীন এই কথাটি বলেছিলেন স্বৈরাচার শেখ হাসিনা। কিন্তু গণবিস্ফোরণের মুখে 2025 সালের 5 আগস্ট পদত্যাগ করে তিনি পালিয়ে আশ্রয় নেন ভারতেই। এই ঘোষণার পরই রাজনৈতিক অঙ্গন, প্রশাসন এবং সাধারণ মানুষের মধ্যে প্রশ্ন দেখা দেয়, আসলে ভারতকে কি দিয়েছেন হাসিনা? গণমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী 2009 থেকে 2024 পর্যন্ত শেখ হাসিনার শাসনামলে ভারতের সঙ্গে বাংলাদেশ অন্তত 20টি চুক্তি ও 66টি সমঝোতা স্মারকে সই করেছে। এসবের অধিকাংশ ক্ষেত্রেই বাংলাদেশের স্বার্থ উপেক্ষিত হয়েছে বলে অভিযোগ রয়েছে। তাই নতুন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা এসব চুক্তি পূর্ণ মূল্যায়নের কথা বলছেন। 2009 সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর থেকেই ভারতের সঙ্গে ট্রানজিট ইস্যুটি আলোচনার কেন্দ্রবিন্দুতে আসে। শেখ হাসিনার সরকারের পক্ষ থেকে বলা হয়, এই ট্রানজিটের ফলে বাংলাদেশ হয়ে উঠবে সিঙ্গাপুর বা দুবাইয়ের মতো। কিন্তু বিরোধী দল বিএনপি ও সচেতন মহল তখন থেকেই এর বিরোধিতা করে আসছিল। অবশেষে 2010 সালে ভারত বাংলাদেশ প্রথম নো ট্রানজিট চুক্তিতে সই করে, যার আওতায় ভারত পায় বিনা শুল্ক ট্রানজিট সুবিধা। বিশ্ব ইতিহাসে যা নজিরবিহীন। এরপর আরও নদী, সড়ক ও রেলপথ ভারত ব্যবহার করতে শুরু করে। বাংলাদেশের চট্টগ্রাম ও মোংলা বন্দরও ভারতের জন্য উন্মুক্ত হয়ে যায়। অথচ সেই অর্থনৈতিক উন্নতির প্রতিশ্রুতি আজও অধরা। তিস্তা নদীর পানির ন্যায্য হিস্সা আদায়ের দাবিতে বাংলাদেশ বহু বছর ধরে চেষ্টা করলেও ভারত একতরফাভাবে গলজডোবা সহ বিভিন্ন স্থানে বাঁধ নির্মাণ করে পানি প্রত্যাহার করে নিয়েছে। ফলে শুষ্ক মৌসুমে তিস্তা নদী প্রায় শুকিয়ে যায় এবং উত্তরের কৃষি উৎপাদন বিপর্যস্ত হয়। 2019 সালে উল্টো ভারতকে ফেনী নদীর পানি দেওয়ার প্রতিশ্রুতি দেন হাসিনা। বিদ্যুৎ খাতেও ভারতের দখলদারি বিস্তৃত হয় শেখ হাসিনার আমলে। দেশের বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা 26,844 মেগাওয়াট হলেও হাসিনার সরকার ভারতের আদানি পাওয়ারের সঙ্গে উচ্চ মূল্যে বিদ্যুৎ আমদানি চুক্তি করে। এই চুক্তি হয় 2017 সালে নয়াদিল্লি সফরে। বাংলাদেশে কর্মরত বিদেশিদের মধ্যে ভারতীয়রা সবচেয়ে বেশি রেমিটেন্স পাঠাচ্ছে নিজ দেশে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী 2021-2022 অর্থবছরে ভারতীয়রা প্রায় $4,40,00,000 পাঠিয়েছে ভারতে। দেশ জুড়ে যখন লাখো বেকার যুবক চাকরির সন্ধানে, তখন বিদেশিরা এই বিপুল অর্থ দেশে পাঠিয়ে দিচ্ছে। শিক্ষা খাতেও দেখা গেছে ভারতের প্রভাব। 2009 সাল থেকে শিক্ষার্থীদের পাঠ্যপুস্তক ছাপানোর দায়িত্ব দেওয়া হয় ভারতের হাতে। ফলে বাংলাদেশের নিজস্ব প্রকাশনা শিল্প ক্ষতিগ্রস্ত হয় এবং হাজার হাজার শ্রমিক কর্মহীন হয়ে পড়ে। 2014 সালে টানা দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় এসেই শেখ হাসিনা ভারতের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা চুক্তিতে যান। সেই চুক্তির আওতায় $500 মিলিয়ন প্রতিরক্ষা সরঞ্জাম ক্রয় করে বাংলাদেশ, যা ছিল অত্যন্ত গোপনীয়ভাবে সম্পাদিত। পরবর্তীতে 2022 সালে ভারতের প্রতিরক্ষা সচিব এই চুক্তির কথা প্রকাশ্যে আনেন। বাংলাদেশ সরকারের বিভিন্ন পর্যায়ের বক্তব্যে ভারত বাংলাদেশের সম্পর্ককে স্বামী স্ত্রীর মতো বলা হলেও বাস্তবতা ছিল ভিন্ন। সীমান্তে বিএসএফ এর গুলিতে বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন বহুবার। ফেলানির গুলিবিদ্ধ মৃতদেহ কাঁটাতারে ঝুলে থাকা ছবিটি এখনও দেশের মানুষের মনে রক্তাক্ত স্মৃতি হয়ে আছে। সেই সময়ও মন্ত্রীরা নিহতদের দায়ী করে বক্তব্য দিয়েছিলেন। 2024 সালের 7 জানুয়ারির ডামি নির্বাচনের মাধ্যমে চতুর্থবারের মতো প্রধানমন্ত্রীর আসনে বসেন শেখ হাসিনা। এই নির্বাচনে ভারতের প্রকাশ্য সমর্থন ছিল। জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের নিজেই দাবি করেছিলেন, তাকে ডেকে নিয়ে ভারতের পক্ষ থেকে নির্বাচন নিয়ে প্রেসক্রিপশন দেওয়া হয়েছিল। ভৌগোলিকভাবে ভারতের উত্তর পূর্বাঞ্চল থেকে মূল ভূখণ্ডে পণ্য পরিবহন ভারতকে ব্যয়বহুল ও কষ্টসাধ্য করে তোলে। বাংলাদেশ হয়ে ওঠে তাদের জন্য এক সস্তা করিডর। এই সুযোগ কাজে লাগিয়ে ভারত পণ্য ট্রানজিট সুবিধা আদায় করে নেয়। 2025 সালের আগস্টে হাসিনা পালানোর মাত্র 2 মাস আগে তিনি দিল্লিতে যান এবং রেল ট্রানজিটের বিষয়ে সম্মতি দিয়ে আসেন। এই চুক্তিকে গোলামির চুক্তি বলে আখ্যায়িত করে দেশের রাজনৈতিক ও সামাজিক সংগঠনগুলো। বিদ্যুৎ ও জ্বালানি বিশেষজ্ঞদের মতে ভারতের ছত্তিশগড়ে এনটিপিসির একটি 1320 মেগাওয়াট তাপ বিদ্যুৎ প্রকল্প পরিবেশের জন্য হুমকি বিবেচনায় বাতিল হয়। পরে এই প্রকল্পটি বাংলাদেশ সুন্দরবনের কাছে রামপালে স্থাপন করা হয়।
পরিবেশগত প্রভাব না নিম্নরূপ করেই জমি অধিগ্রহণ ও অবকাঠামো নির্মাণ শুরু হয়, যা দেশের পরিবেশবিদদের তীব্র বিরোধিতার মুখে পড়ে। তথ্য প্রযুক্তি খাতও ভারতের একচেটিয়া দখল তৈরি হয়েছে। ডয়েচে ভেলের তথ্য অনুযায়ী আইটি খাতে প্রায় 5 লাখ ভারতীয় বাংলাদেশে কাজ করছে, যার মাত্র 10% বৈধ। ভারতের নাগরিকরা গার্মেন্টস, বাইং হাউস পর্যন্ত নিয়ন্ত্রণ করছে। বাংলাদেশের কোনো টিভি চ্যানেল এখনও ভারতে সম্প্রচার করতে পারে না, অথচ ভারতের অধিকাংশ চ্যানেল বাংলাদেশে চালু রয়েছে। জি বাংলা ও স্টার জলসা মাত্র 3 লাখ টাকার বিমে কন্টেন্ট চালিয়ে কোটি কোটি টাকার বিজ্ঞাপন নিয়েছে, অথচ বাংলাদেশের কেবল টেলিভিশন আইন অনুযায়ী বিদেশি কোনো চ্যানেল বিজ্ঞাপন প্রচার করতে পারে না। 2023-24 অর্থ বছরে ভারতের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি দাঁড়িয়েছে $7,160.81 মিলিয়ন। অর্থনীতিবিদরা বলছেন, এমন বাণিজ্য ঘাটতি বিশ্বের আর কোনো দেশের সঙ্গে বাংলাদেশের নেই। শেখ হাসিনার আমলে বাংলাদেশ হয়ে উঠেছিল ভারতের এক উন্মুক্ত বাজার। স্বাধীনতা পরবর্তী সময় থেকে আজ পর্যন্ত ভারত বাংলাদেশের মধ্যে স্বাক্ষরিত অধিকাংশ চুক্তি ও সমঝোতা ভারতের স্বার্থ সংরক্ষণ করেছে, আর সেই পথেই সর্বোচ্চ সহযোগিতা দিয়েছেন শেখ হাসিনা, যার মূল্য আজ গোটা জাতিকে দিতে হচ্ছে। দর্শক, ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন পরবর্তী ভিডিওর জন্য। ইমন তারুণ্য বার্তা।